নমস্কার বন্ধুরা, রোমাঞ্চ স্টেশনে আপনাদের স্বাগত জানাই। রহস্য, রোমাঞ্চকর ও অনেক হাস্যরসে ভরা গল্পের সমাহার আছে আমাদের এই রোমাঞ্চ স্টেশনে। রোমাঞ্চ স্টেশনে আজ শুনতে চলেছেন আমাদের স্রষ্টা শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প ক্যামোফ্লেজ। ও হ্যাঁ, আমায় চিনতে পাচ্ছেন তো? আরে আমি শ্রী কমলেশ ব্যানার্জি, ওরফে আপনাদের প্রিয় প্যালারাম। হ্যাঁ, আমি সেই যে বাসক পাতার রস খায় আর ওই প্যালা জ্বরে ভোগে। আচ্ছা, কেন বারবার মনে করান বলুন তো? তার থেকে চলুন না আজকে টেনিদার গাঁজাখুরি গল্প শুনে নেওয়া যাক। মানে টেনিদাকে বলবেন না যেন যে গাঁজাখুরি বলেছি। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকে টেনিদার গল্প ক্যামোফ্লেজ। চাটুর্যেদের রোয়াকে গল্পের আড্ডা জমেছিল। আমি, ক্যাবলা, হাবুল সেন আর সভাপতি আমাদের পটলডাঙ্গার টেনিদা। এই একটু আগেই ক্যাবলার পকেট হাতড়ে টেনিদা 4 গন্ডা পয়সা রোজগার করে ফেলেছে, আর তাই দিয়ে আমরা তাড়িয়ে তাড়িয়ে কুলপি বরফ খাচ্ছিলাম। শুধু হাঁড়ির মতো মুখ করে ক্যাবলা বসে আছে, হাতের শাল পাতাটার ফাঁক দিয়ে ফোঁটায় ফোঁটায় কুলপির রস গড়িয়ে পড়ছে। তবু ক্যাবলা খাচ্ছে না। ক্যাবলার দিকে তাকিয়ে টেনিদা হঠাৎ তার বাঘা গলায় এক হুঙ্কার ছাড়ল, এই ক্যাবলা, খাচ্ছিস না কেন? ক্যাবলার চোখে তখন জল আসে। সে জবাব দিল না, শুধু দুপাশে মাথাটা নাড়ল, মানে ক্যাবলা খাবে না। খাবি না? তবে না খাওয়াই ভালো। কুলফি টুলফি খেলে ছেলেপিলেদের পেট খারাপ করে। আর এই বলতে না বলতেই থাবা দিয়ে টেনিদা ক্যাবলার হাত থেকে কুলপিটা তুলে নিল। তারপর চোখের পলক পড়তে না পড়তেই সোজা শ্রীমুখের গহ্বরে। ক্যাবলা সঙ্গে সঙ্গে হাঁ করে উঠল। এই কি? ক্যাবলার হাহাকার শুনে টেনিদা বলে উঠল, এই এর মানেটা কি? ক্যাবলা এবারে একেবারে কেঁদে ফেলল। তারপর বলল, তুত, আমার 4 আনা পয়সা তুমি মেরে দিলে। এদিকে আমি ভাবছিলাম একটা সিনেমা দেখতে যাব, কি সুন্দর একটা ভালো যুদ্ধের বই এসেছে, আর তুমি কিনা তুত। বাবা, যুদ্ধের বই? বলি, যুদ্ধের বইতে কি দেখবার আছে রে? খালি ধুরুমধারম ধুমধারাক্কা আর ওই খানিকটা বাহাদুরকা খেল। শোন, যুদ্ধের গল্প যদি শুনতে চাস তবে আমার কাছে শোন। আমি ভয়ে ভয়ে প্রশ্ন করলাম, তুমি যুদ্ধের কি জানো? এই, কি বললি বেলা? আমি জানি নে। আরে আমি জানি নে তো কে জানে? তুই? টেনিদার হুঙ্কারে আমার পালা জ্বরের পিলেটা নেচে উঠল। আমি সঙ্গে সঙ্গে বললাম, না, আমি আর জানবো কোত্থেকে? বাসক পাতার রস খাই আর পালা জ্বরে ভুগি, ওসব যুদ্ধ ফুদ্ধ আমি জানবো কেমন করে? তবে বলছিলাম কি না, ব্যাস এইটুকুই। টেনিদার চোখের দিকে তাকিয়ে আমি সোজা মুখে স্ক্রু পেটে দিলাম। টেনিদা যেন চোখ দিয়েই আমাকে একটা পেল্লায় রদ্দা কষিয়ে দিল। তারপর আমার দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, কিছুই বলছিলি না মানে? কখনো কিছু বলবি না। আর ফের যদি যুদ্ধের ব্যাপার নিয়ে ঘাঁটাঘাঁটি করেছিস তবে ক্রুদ্ধ হয়ে তোর নাকের ডগায় এমন একটি মুগ্ধবোধ বসিয়ে দেব যে সোজা বুদ্ধদেব হয়ে যাবি, বুঝলি? আতঙ্কে আমি একেবারে ল্যাম্পপোস্ট হয়ে গেলাম। টেনিদা গলা ঝেড়ে বলল, হ্যাঁ, যেটা বলছিলাম, আমি যখন যুদ্ধে যাই, মানে বার্মা ফ্রন্টে যেবার গেলাম। হঠাৎ খুক খুক করে একটা চাপা আওয়াজ পেতেই তাকিয়ে দেখি হাবুল সেন তার হাসি চাপার চেষ্টা করছে। টেনিদা এবার হাবুলের দিকে ফিরে বলল, এই, হাসছিস যে হাবলে? আর মুহূর্তেই হাবুলটা ভয়ে পানসে মেরে গেল। তারপর তুতলিয়ে বলল, না, মানে টেনিদা, ভাবতেছিলাম তুমি আবার কবে যুদ্ধে গেলা। টেনিদা দারুণ উত্তেজনায় রোয়াকে সিমেন্টের উপর একটা কিল বসিয়ে দিয়ে করে ঠেলে উঠল। তারপর সেটাকে সামলে নিয়ে চিৎকার করে বলল, তোকে আজ আমি, বাবা, গুরুজনদের মুখে মুখে তক্ক। এই জন্যই তো দেশ আজও পরাধীন। বলি, আমি যুদ্ধে যাই না যাই তাতে তোর কি? শোন, গল্প চাস তো শোন, নইলে স্রেফ ভাগাড়ে চলে যা। তোদের মতন বিশ্ব বকাটেদের কিছু বলতে যাওয়াই ঝকমারি। হাবুল সঙ্গে সঙ্গে সভয়ে আত্মসমর্পণ করল। তারপর বলল, না, তুমি বইলা যাও টেনিদা, আমরা আর তর্ক করুম না। টেনিদা কুলপির শালপাতাটা শেষবার খুব দরদ দিয়ে চেটে নিল। তারপর সেটাকে তালগোল পাকিয়ে ক্যাবলার মুখের উপর ছুঁড়ে দিয়ে বলল,
তবে শোন, আমি তখন যুদ্ধ করতে করতে আরাকানের এক দুর্গম পাহাড়ি জায়গায় চলে গেছি। জাপানিদের পেলেই এমন করে ঠেঙিয়ে দিচ্ছি যে বেটারা ফুজিয়ামা টুজিয়ামা বলে ল্যাজ তুলে পালাতে পথ পাচ্ছে না। 13 নম্বর ডিভিশনের আমি তখন কমান্ডার। 3-3টে ভিক্টোরিয়া ক্রস পেয়েই গেছি। ও, তা সেই ভিক্টোরিয়া ক্রসগুলো কোথায়? কেন অত খোঁজে তোর দরকার কি? বলি গল্প শুনবি না বাগড়া দিবি? হাবুল মন্তব্য করল, আহা যাইতে দাও যাইতে দাও, অমৃতং ক্যাবলা ভাসিতং, তুমি গল্প চালাইয়া যাও টেনিদা। টেনিদা আবার বলতে আরম্ভ করল, হ্যাঁ, তো যুদ্ধ করতে করতে সেই জায়গায় গিয়ে পৌঁছালাম। আরে যার নাম তোরা কাগজে খুব দেখেছিস, নামটা নামটা কিসের যেন একটা ডিম। আমি বললাম, হাঁসের ডিম? টেনিদা বলল, তোর মাথা। ক্যাবলা বলল, তবে কি মুরগির ডিম? তোমার মুন্ডু। আমি আবার বললাম, তবে নিশ্চয়ই ঘোড়ার ডিম। হ্যাঁ, তাও না, কাকের ডিম, বকের ডিম, ব্যাঙের ডিম। ক্যাবলা বলল, ও হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, বোধহয় টিকটিকির ডিম। এই এই তো মনে পড়েছে, টিট ডিম। টেনিদা এমনভাবে ক্যাবলার পিঠটা চাপড়ে দিল যে ক্যাবলা একেবারে আর্তনাদ করে উঠল। তারপর বলল, হ্যাঁ, তো যা বলছিলাম, টিট ডিমে তখন পেল্লায় যুদ্ধ হচ্ছে। জাপানি পেলেই পটাপট মেরে দিচ্ছি। চা খেতে খেতে জাপানি মারছি, ঝিমুতে ঝিমুতে জাপানি মারছি। এমনকি যখন ঘুমিয়ে নাক ডাকাচ্ছি তখনও কোনো রকমে 2-4টে জাপানি মেরেই ফেলছি। আমি আর কৌতূহল দমন করতে পারলাম না, বলেই ফেললাম, নাক ডাকাতে ডাকাতে জাপানি মারা, সেটা কীরকম? টেনিদা একগাল হেসে বলল, ওটাই তো, সে এক ভারী ইন্টারেস্টিং ব্যাপার, বুঝলি। আমার এই কুতুব মিনারের মতো নাক তো দেখেইছিস, এর ডাক কখনো শুনেছিস কি? হুম, একেবারে যাকে বলে রণডম্বুর। ওই জন্যই তো মেজো কাকা গেল বছর বিলিতে ইঞ্জিনিয়ার ডেকে আমার ঘরটা সাউন্ড প্রুফ করিয়ে নিল, যাতে ওই বাইরে থেকে ওর আওয়াজ কারো কানে না যায়। তাছাড়া ওই পাড়ার লোকেরা কর্পোরেশনে লেখালেখি করছিল কিনা, একদিন তো পুলিশ এসে বাড়ি তছনছ। রোজ রাত্রে এই বাড়িতে নাকি মেশিন গানের আওয়াজ পাওয়া যায়। এখানে নাকি বেআইনি অস্ত্রের কারখানা আছে। সে এক কেলেঙ্কারি কাণ্ড। যাক, সে গল্প আরেকদিন হবে। এদিকে কি হলো, রোজ রাতে ট্রেঞ্চ থেকে আমার নাকের এমন আওয়াজ বেরোতো যে আর সেন্ট্রি দরকার হতো না। জাপানিরা ভাবতো সারা রাত বুঝি মেশিন গান চলছে, তাই পাহাড়ের ওপার থেকে তারা নাক গলাবার ভরসা পেত না। আমাদের যিনি সুপ্রিম কমান্ডার ছিলেন, নাম বোধ হয় মিস্টার বোগাস, তার মগজে শেষে একটা চমৎকার বুদ্ধি গজালো। তিনি একটা লোক রাখলেন, সে বেটা সারা রাত আমার পাশে বসে থাকতো আর আমার নাকে একটার পর একটা শীষের গুলি, পাথরের টুকরো যা পারত বসিয়ে দিত। তাতে কি হতো জানিস? 8 সেকেন্ডের মধ্যেই দোনলা বন্দুকের 2টো গুলির মতো সেগুলো ছিটকে বেরিয়ে যেত। কত জাপানি যে ওতে ঠান্ডা হয়ে গেছে তার আর হিসেব নেই। আমি বিড়বিড় করে বললাম, সব গাঁজা। আর সঙ্গে সঙ্গে টেনিদা বিদ্যুৎ বেগে আমার দিকে ফিরল। এই কি বললি বেলা? না না, আমি বলছিলাম কি মজা। সে খুব মজার ব্যাপার, আর ওই জন্যই তো আরেকটা ভিক্টোরিয়া ক্রস আমি পাই। টেনিদা তার দুর্দান্ত নাকটাকে গন্ডারের খাঁড়ার মতো সগৌরবে আকাশের দিকে তুলে ধরল। তাই নাকের জোরেই বুঝি যুদ্ধ জয় হইল? হাবুল পাশ থেকে জানতে চাইল। টেনিদা হাবুলের কথায় বলল, তা অনেকটা বলতে পারিস। জাপানিদের যখন প্রায় নিকেশ করে ছেড়েছি, তখন হঠাৎ একটা বিদিকিচ্ছিরি কাণ্ড হয়ে গেল, আর সেইটাই হলো আমাদের আসল গল্প। আমরা 3 জনে প্রায় সমস্যারে চিৎকার করে উঠলাম, আরে বলো বলো বলো। টেনিদা যথারীতি আবার শুরু করলো, আমার একটা কুকুর ছিল, তোদের ওই বাংলাদেশে ঘিয়ে ভাজা নেড়িকুত্তা নয়, এক বিরাট গ্রেহাউন্ড। যেমন তার গাঁক গাঁক ডাক, তেমনি তার বাঘা চেহারা। আর কি তালিম ছিল তার! ঘন্টার পর ঘন্টা সে 2 পায়ে খাড়া হয়ে হাঁটতে পারত। আহারে, বেচারা অপঘাতে মারা গেল। দুঃখ হয় কুকুরটার জন্য, তবে বামুনের জন্য মরেছে, বেটা নির্ঘাত স্বর্গেই যাবে।
হাবুল আর থাকতে না পেরে প্রশ্ন করেই ফেলল, সে কি কইরা মরলো? আরে দাঁড়া না কাঁচকলা, যত সব ব্যস্ত বাগিস, এই আগে থেকেই ফ্যাচ ফ্যাচ করে না গল্পটা মাটি করে দিচ্ছে। একদিন বিকেলবেলা বুঝলি, হাতে তখন কোনো কাজ নেই, আমি সেই কুকুরটাকে সঙ্গে করে বেড়াতে বেরিয়েছি। পাহাড়ি জঙ্গলে বেড়াচ্ছি হাওয়া খেয়ে। দুদিন আগেই জাপানি বেটারা ওখান থেকে সরে পড়েছে, কাজেই ভয়ের কোনো কারণ ছিল না। কুকুরটা আগে আগে যাচ্ছে আর আমি চলেছি পিছনে পিছনে। কিন্তু ওই বেটে বেটাদের তো পেটে পেটে শয়তানি, দিলে এই টেনি শর্মাকেই একটা লেঙ্গি কষিয়ে। হয়েছে কি জানিস, যেতে যেতে দেখি পাহাড়ের এক নিরিবিলি জায়গায় এক দিব্যি আম গাছ, যত না পাতা তার চাইতে ঢের বেশি পাকা আম, একেবারে কাশির ল্যাংড়া। আর সেই আম দেখলেই নোলা একেবারে শক শক করে ওঠে রে। এইবার আমি আর নিজেকে না সামলাতে পেরে কৌতূহল প্রকাশ করেই ফেললাম, আরাকানের পাহাড়ে কাশির ল্যাংড়া? দেখ পেলা, ফের বাধা দিয়েছিস তো একটা চাঁটি হাঁকিয়ে তোর। আহা, যাইতে দাও পোলা পান। হাবুল তার ঢাকাই ভাষায় টেনিদাকে শান্ত করতে লাগলো। টেনিদা গর্জে উঠল, পোলা পান! আবার যদি বকর বকর করেছিস একেবারে জল পান করে খেয়ে ফেলবো, এই বলে দিলাম। খানিকটা গজগজ করার পর টেনিদা আবার তার গল্প শুরু করলো। হ্যাঁ, তো যা বলছিলাম, খাস কাশির ল্যাংড়া। কুকুরটা আমাকে একটা চোখের ইঙ্গিত করে বলল, গোটা কয়েক আম পারো। ক্যাবলা বলল, হ্যাঁ, কুকুরটা আম খেতে চাইলো? তা চাইলই তো, এ তো আর তোদের ওই এটুলি কাটা নেরিকুত্ত নয়, সেরেফ বিলিতি গ্রেহাউন্ড। আম তো আম, কলা, মূলো, গাজর, উচ্ছে, নালতে শাক, সজনে ডাঁটা সবই তরিবত করে খায়। তা আমি তো আম পাড়তে উঠলাম, আর যেই না ওঠা। টেনিদা একটু থামলো। আমি আর থাকতে না পেরে জিজ্ঞাসা করলাম, কি হলো? তারপর যা হলো তা অতি ভয়ঙ্কর। আম গাছটা হঠাৎ জাপানি ভাষায় ফুজিয়ামা টুজিয়ামা বলে ডালপালা দিয়ে আমায় সাপটে ধরল। তারপরেই বীরের মতন কুইক মার্চ, 3-4টে গাছ তার সঙ্গে নিপ্পন বানজাই বলে হাঁটা আরম্ভ করলো। সে কি? আমরা একেবারে স্তম্ভিত হয়ে গেলাম। আমি বললাম, গাছটা তোমাকে জাপটে ধরে হাঁটতে আরম্ভ করলো? আরে করলই তো, ওগুলো গাছ কোথায়, ওগুলো তো স্রেফ ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজ তার মানে? সে কি রে, ক্যামোফ্লেজ মানে জানিস নে? কোথাকার গাড়ল সব। শোন, ক্যামোফ্লেজ মানে হলো ছদ্মবেশ। জাপানিরা ও ব্যাপারে দারুণ এক্সপার্ট ছিল। জঙ্গলের মধ্যে কখনো গাছ সেজে কখনো ঢিপি সেজে বেটারা বসে থাকতো, আর তারপর সুবিধে পেলেই ব্যাস। সর্বনাশ! তারপর? টেনিদা আমাদের সবারই বুকের পিলে চমকে দিয়ে হেসে উঠল। তারপর বলল, তারপর যা হওয়ার তাই হয়ে গেল। হ্যাঁ, কি হলো? তারপর কি করলো না? তারপর যেটা হলো সেটা আরো ভয়াবহ ব্যাপার। আমাকে ধরে নিয়ে ওরা জঙ্গলের মধ্যে নিয়ে গেল। ক্যামোফ্লেজটা খুলে তারপর 32টা কোদালে কোদালে দাঁত বার করে পৈশাচিক হাসি হাসলো। কোমর থেকে ঝকঝকে একটা তলোয়ার বের করে বলল, মিস্টার, উই উইল কাট ইউ। ক্যাবলা সঙ্গে সঙ্গে আর্তনাদ করে উঠল। তারপর বলল, খাইছে, তা হইলে তুমি বাইচা গেলে কি করে? আর কি বাঁচা যায় রে? আর তারপর তো ওরা নিপ্পন বানজাই মানে জাপানে জয় হোক বলে তলোয়ারটা উপরে তুলল। হাবুল অস্ফুটস্বরে বলল, তলোয়ারটা তুইলা? ব্যাস, ঝাঁ করে এক কোপ, সঙ্গে সঙ্গে আমার মুন্ডু নেমে গেল। তারপর রক্তে রক্তময়। ওরে বাবা! আমরা তিনজনে একসঙ্গে লাফিয়ে উঠলাম। তুমি কি তাহলে? টেনিদা গর্জে উঠে বলল, কি ভূত? দুর্গাদা, ভূত হব কেন? আরে ভূত হলে কি কারো ছায়া পড়ে রে? আমি তো জল জ্যান্তই বেঁচে আছি, কেমন ছায়া পড়ছে দেখতে পাচ্ছিস না? এদিকে আমাদের তিনজনের মাথা বো বো করে ঘুরতে লাগলো। হাবুল অতি কষ্টে বলতে পারল, মুন্ডু যদি কাইটা গেল তাহলে তুমি বাইসা রইলা কিভাবে? আন্দাজ করো দেখি।
টেনিদা আমাদের মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো। এদিকে আমাদের সামনে টেনিদা না টেনিদার ভূত বসে সেই ভাবনায় আমাদের আত্মারাম খাঁচা ছাড়া। কিছুই বুঝতে পারছি না টেনিদা, আমি কোনো মতে বললাম, আর মনে মনে এদিকে ততক্ষণ রাম নাম জপ করতে শুরু করেছি। টেনিদা বলে ভুল করে কি তাহলে এতকাল একটা স্কন্ধ কাটার সঙ্গে কারবার করেছি আমরা? এই সব আকাশ পাতাল ভাবছি, তার মাঝখানে টেনিদা বাঁচ খাই গলায় চেঁচিয়ে উঠল। আরে ধুর গাধা, কুকুরটা পালিয়ে এলো যে। তাতে কি হলো? তবু বুঝলি না? আরে এখানেও যে ক্যামোফ্লেজ। আমার সন্দেহ তখনও যায়নি। আমি ভয় ভয় বললাম, ক্যামোফ্লেজ? ধ্যাত, এদের মগজে না বিলকুল সব ঘুঁটে, এক ছটাক বুদ্ধি নেই। মানে আমি টেনি শর্মা চালাকিতে অমন 500 জাপানিকে কিনতে পারি, বুঝলি? ব্যাপারটা হয়েছিল কি, আমি কুকুর সেজেছিলাম আর কুকুরটা হয়েছিল আমি। ওই বেটে বেটাদের শয়তানি তো আমি জানতাম। ওরা যখন আমার মানে কুকুরটার মাথা কেটে ফেলছে, সেই ফাঁকে লেজ তুলে আমি হাওয়া। হ্যাঁ, আর তারপরেই তো ওই 3 নম্বর ভিক্টোরিয়া ক্রসটা আমি পেলাম। আমরা স্তব্ধ। টেনিদা পরিতৃপ্তির হাসি নিয়ে আমাদের সকলের বোকাটে মুখগুলো পর্যবেক্ষণ করতে লাগলো। তারপর একটা পৈশাচিক হুঙ্কার ছাড়ল। এই প্যারা, 2 আনা পয়সা বের কর, ওই দেখ গরম চানাচুর যাচ্ছে। ও চানাচুরওয়ালা, ও চানাচুরওয়ালা। শুনছিলেন আজকের গল্প ক্যামোফ্লেজ, রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়, প্রযোজনা ও পরিচালনায় রোমাঞ্চ স্টেশন। তবে এই শেষ নয় বন্ধুরা, এরপর আবার কখনো টেনিদার গল্প নিয়ে আমরা অবশ্যই হাজির হব। আর হ্যাঁ, এছাড়াও আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, গল্প শুনুন, ভালো থাকুন।